মোটামুটি 6ই মার্চ থেকে শুরু হওয়া ছাত্রদের এই প্রোটেস্ট আজও কন্টিনিউ রয়েছে, বরং দিন প্রতিদিন আরও বৃহত্তর হতে যাচ্ছে। ছাত্ররা এই প্রোটেস্টকে শুরু করেছিল অ্যান্টি কোটার উপর, কিন্তু সেই প্রোটেস্ট এখন ম্যাডাম হাসিনা সরকারের বর্বরতা, অমানবিকতা এবং আত্ম অহংকারের কারণে একটি প্রো ডেমোক্রেসি মুভমেন্ট মানে গণতন্ত্রকে বাঁচানোর আন্দোলনে পরিণত হতে চলেছে। 30% যে মিথ্যা ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে তো সুপ্রিম কোর্ট সরিয়েই দিয়েছে, কিন্তু এখন প্রশ্ন এটি যে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে হাসিনা সরকারের পুলিশ এবং আর্মি এই সমস্ত সাধারণ ছাত্রদের উপর কিভাবে এমন করে গুলি বর্ষণ করতে পারে, সাধারণ স্টুডেন্টসদেরকে হত্যা করতে কিভাবে হেলিকপ্টারকে ব্যবহার করতে পারে, স্টুডেন্ট অর্গানাইজারদেরকে কিভাবে এমন করে কিডন্যাপ করতে পারে আর তারপর আবার তাদেরকে টর্চারও করতে পারে। 9,000-এর থেকেও বেশি প্রোটেস্টার জেলে বন্দী হয়ে আছেন, 20,000-এর থেকেও বেশি জখম হয়ে আছেন, আবার অফিসিয়ালিভাবে মানে সরকারিভাবে 200 জনের অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু যদি আনঅফিসিয়ালি রিপোর্ট দেখা হয় তাহলে 1,000-এর থেকেও বেশি মানুষ ইন্তেকাল করে নিয়েছেন আর 1,000-এরও বেশি ভীষণভাবে ঘায়েল হয়ে আছেন। আর এখানে সবচেয়ে আশ্চর্য কথা এটি যে ম্যাডাম হাসিনা এই সমস্ত ঘটনাগুলির জিম্মেদার পর্যন্ত নিচ্ছেন না, বরং পরবর্তীতে আবার দ্বিতীয় জনদেরকে দোষী সাব্যস্ত করার জন্য লেগে আছেন। এখনও বাংলাদেশের বিভিন্ন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, রাত্রিতে হেলিকপ্টারের আওয়াজও শোনা যাচ্ছে। আবার সেই রাতের অন্ধকারে ছাত্রদের ঘরে পুলিশরা গিয়ে রেড করছে, আর যদি সেই ছাত্রদের ফোনে পলিটিক্যাল মেসেজ কিংবা কোনো এই আন্দোলনের সম্পর্কিত মেসেজ পাওয়া যাচ্ছে তাহলে সেই ছাত্রের অ্যারেস্ট হওয়া একেবারে আবশ্যিক হয়ে যাচ্ছে। কিন্তু অ্যারেস্ট এবং পুলিশের টর্চারের পরও ছাত্ররা বলছে যে মুভমেন্ট বর্তমান নতুন করে শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের এই 9টি ডিমান্ড পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি থামবেই না। বরং ছাত্রদের এটি পর্যন্ত দাবি যে ম্যাডাম হাসিনা যত পুলিশ এবং আর্মি লাগিয়ে নেক না কেন, সমস্ত মিডিয়াকে নিজের কবজায় করে নেক না কেন, হতেও পারে 2024-এর এই আগস্ট মাস তার শেষ ঘন্টা বাজিয়েই তবে ছাড়বে। তাহলে এই 9টি ডিমান্ড বা দাবি কি যেটি ছাত্রদের পক্ষ থেকে করা হয়েছে এবং ম্যাডাম হাসিনা কিভাবে এত কিছুর পরও নিজের কৃতকর্মে নিজেই ফাঁসতে চলেছেন, এই সব কিছু আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্ভবত ভিডিওটিকে 2টি এপিসোডে ভাগ করা হতে পারে সময়ের সুবিধার্থে, তো আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। হোম মিনিস্টারের পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটা হলো এই প্রোটেস্ট এবং ক্র্যাকডাউনে 150 জনের মৃত্যু হয়েছে, কিন্তু প্রথম আলো যে রিপোর্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে 210 জনের অলরেডি ইন্তেকাল হয়ে গিয়েছে। কিন্তু যে লোকাল জার্নালিস্ট আছেন তারা দাবি করছেন যে এই পরিসংখ্যান এটি আরো বড় মাপের হতেও পারে এই সংখ্যা 1000-এরও গণ্ডি ছাড়িয়ে যাবে। সিনিয়র জার্নালিস্ট শায়ের খান এটি টুইট করে জানিয়েছেন যে ঢাকার রিয়ার বাজার ইন্টেলেকচুয়াল সেমিটারিতে অনেক সংখ্যায় আইডেন্টিফাই করতে পারা যায়নি এমন বডি আছে যাদেরকে এখানে দাফন করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন এখানে মোটামুটি 67-এর আশেপাশে বডি আছে। সেই সঙ্গে তিনি এটিও দাবি করেছেন যে এগুলো সবই আন্দোলনের ওই ছাত্র আছে। এবার মানুষ এই কথাগুলো এই জন্য বিশ্বাস করছেন কেননা এই আন্দোলনের সঙ্গে শেখ হাসিনা যা কিছু করেছেন তার পরিপ্রেক্ষিতে এগুলো বিশ্বাস করাটা জরুরি হয়ে যাচ্ছে, কেননা একটা লম্বা সময় ধরে ইন্টারনেটকে বন্ধ রাখা হয়েছিল যাতে করে ঠিক কত সংখ্যায় মানুষ মারা যাচ্ছে সেটি যেন প্রকাশিত না হয়। আর শায়ের খান যে রিপোর্টটি পেশ করেছে এমন রিপোর্ট আপনি প্রচুর সংখ্যায় দেখতে পাবেন। আপনি যদি হসপিটালের এক্সাম্পল নিয়ে নেন তাহলে তারা কি করছে, অফিসিয়ালি যে ডেথ হয়েছে সেটির ইনফরমেশন দিতে অস্বীকার করছে। যদিও এখনো কিছু মানুষ মিসিং হয়ে আছে, আবার কিছু ফ্যামিলি তো তাদের লাশকে কোনো রকম চিকিৎসা না করিয়ে দাফন করে দিয়েছে। মানে অফিসিয়ালি যে মৃত্যুর রিপোর্ট এবং অরিজিনাল যে রিপোর্ট তার মধ্যে অনেক ব্যবধান থেকে যাচ্ছে। কিন্তু এখন এর উপরে কেউ ডিবেট করতে চাইছে না, আর সেটির এখন সময়ও নয়। এখানে ম্যাডাম হাসিনা চাইছেন যা হয়েছে সেটি হয়ে গিয়েছে, এবার তাড়াতাড়ি যেন এটিকে দাবিয়ে দেওয়া হোক যাতে করে মানুষের যে রাগ সেটি ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য হয়তো সঠিক সংখ্যাকে দেওয়ার জন্য অস্বীকার করা হচ্ছে। কিন্তু যেই দিন থেকে দেশে ইন্টারনেটকে সচল করা হয়েছে তার বদলতে পুলিশেরা যে বিভৎস রূপ ধারণ করেছিল সেটি এবার ধীরে ধীরে প্রকাশ হয়ে বেরিয়ে আসে, আর যেই কারণে মানুষের রাগ আরও বেড়েই চলেছে। আবু সাঈদের ভিডিওটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন হয়তো। এখানে আপনি দেখতে পাবেন আবু সাঈদের হাতে কোনো রকম অস্ত্র নেই, আবার যখন তাকে গুলি চালানো হচ্ছিল তখন সে পাথর পর্যন্ত ছুঁড়ছিল না, কিন্তু তা সত্ত্বেও একজন সাধারণ ছাত্রকে আইনের রক্ষক পুলিশ
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে শেষ করে ফেলল, যেটি বাংলাদেশি পুলিশের এক মহানতার নমুনা। এটি ছাড়াও 19 জুলাই রামপুর পুলিশ স্টেশনের পাশে আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ মানে বিজিবির ফায়ারিং এর কারণে কিছু যুবক নিজের আত্মরক্ষার জন্য পাশের একটি বিল্ডিং এ উঠে পড়ে, কিন্তু কিছু সময় পর পুলিশ এবং বিজিবিও সেই বিল্ডিং এ প্রবেশ করে যায়। আর যেই কারণে যেই সমস্ত যুবক সেই বিল্ডিং এ প্রবেশ করেছিল তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একজন যুবক সেখানে ফেসে যায়, আর সেটি ছিল 4th ফ্লোরের ছাদে। এই যুবকটি এমনিতেই ঝুলছে, সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তার কাছে কারোর কোনো বিপদ আশঙ্কা নেই। যেহেতু এই যুবক নিজের প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছে, তো এমন পরিস্থিতিতে পুলিশ তাকে বাঁচাতে পারতো কিংবা তাকে উদ্ধার করতে পারতো, কিন্তু পুলিশ কতটা মহান কাজ করলো দেখেন, এই যুবকটিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করে দিল, যেটি বাংলাদেশি পুলিশের উদারতার আরও একটি নমুনা। যে পুলিশকে, যে বিজেপিকে দেশের সিটিজেনকে হেফাজত করার জন্য বানানো হয়েছে, তাদের হাতে একজন যুবক সিটিজেন এমনভাবে হত্যা হয়ে গেল। বারে দেশের নাগরিকদের প্রাণ বাঁচানোর জন্য শপথ গ্রহণকারীরা। এগুলো ছাড়াও একজন অ্যাক্টিভিস্ট আল জাজিরাকে একটি রিপোর্টে জানিয়েছেন, ইউনিভার্সিটির ভিতরে হেলিকপ্টার দ্বারা স্নাইপারে গুলি চালাচ্ছিল। আপনি চিন্তা করে দেখুন, একটি বিশ্ববিদ্যালয় তার দেশের সরকারের হেলিকপ্টারে করে তার দেশের ফোর্স গুলি বর্ষণ করছে কাদের উপরে? শিক্ষার্থীদের উপরে। আর ইন্টারনেট সচল হওয়ার পর সেই ভিডিও প্রকাশ্যে আসছে। খবর এমনটাও আসছে যে যেই সময় কারফিউ লেগেছিল সেই সময় শুট অ্যান্ড সাইডের অর্ডার দেওয়া ছিল, তো এই নিয়ম পালন করতে গিয়ে ব্যালকনি থেকে বাইরে উঁকি দিচ্ছিল এমন বাচ্চাকে পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি, পুলিশ তাকেও হত্যা করেছে। আর এটি শুধু একটি বাচ্চা নয়, বরং এমন 16টি বাচ্চার মৃত্যুর খবর বাইরে এসেছে। এর আগে যাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করা হয়েছে, যদিও তারা ছাত্র ছিল, কিন্তু এই 16 জন একেবারে মাসুম বাচ্চা ছিল। দুঃখের কথা এটি যে শুধু পুলিশ নয়, বরং যাদেরকে বর্ডার রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, যারা জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন, তারাও এই গণহত্যাতে যোগদান করে সরকারকে সাহায্য করছে। এরই সঙ্গে ছাত্রদের উপরে প্লেট গানেরও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। আর প্লেট গান থেকে সব থেকে বেশি যে প্রবলেম হয় সেটি হলো চোখ নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। ঢাকার ন্যাশনাল হসপিটালে মানে NOH এ পিছনের কয়েক সপ্তাহতে 500 থেকে বেশি পেশেন্ট এসেছে এই প্লেট গান থেকে ইনজুর হয়ে। আর এটি তো শুধুমাত্র একটি হসপিটালের ওই রিপোর্ট বলা হলো। তো সেই জন্য স্টুডেন্টসরা বলছেন, একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকার নিজের নাগরিকদের উপরে এমনভাবে অত্যাচার কিভাবে করতে পারে? আর ইন্টারনেট সচল হওয়ার পর সরকারের অমানবিকতা এবং বর্বরতা এবং নৃশংসতার যেই দৃশ্য জনগণ নিজের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছে, সেখান থেকে মানুষের রাগ আরো গম্ভীর হতে যাচ্ছে। আর ম্যাডাম হাসিনা সরকারের কর্মকাণ্ড শুধুমাত্র এখন দেশেই থেমে নেই, বরং পৃথিবীতেও ছড়িয়ে গিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের পুলিশের যে বর্বরতার ভিডিও ভাইরাল হয়েছে তার চরম নিন্দা জানিয়েছেন। এটিও বলেছেন যে যারা দোষী তাদের অবশ্যই সাজা দেওয়া হোক। এতদূর পর্যন্ত যে বাংলাদেশ এবং শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর সেটি কিসের জন্য? ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধের জন্য। কিন্তু এই সমস্ত রিপোর্ট দেখে আপনি কখনো ভাববেন না যে ম্যাডাম হাসিনা পিছিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটি একদমই ভাবার চেষ্টা করবেন না, বরং সরকার তো একটি অন্য গেম খেলার চেষ্টা করছেন। এই সবকিছুর দায়ভার নিজের ঘাড়ে নেওয়ার পরিবর্তে যারা আন্দোলন করছে তাদেরকে অপোজিশন যে পার্টি আছে তাদের এজেন্ট এবং টেরোরিস্ট বলে সম্বোধিত করছে। সরকার বলতে চাইছে যে এই স্টুডেন্টস মুভমেন্টকে অপোজিশন বিএনপি, জামাত এবং টেরোরিস্টরাই ইন্ধন যোগাচ্ছে এবং এই সমস্ত পার্টি ছাত্রদেরকে একটি ঢাল রূপে ব্যবহার করতে চাইছে আর পুলিশ এবং মিলিটারির উপর অ্যাটাক করিয়েছে। আর এরই উপর নির্ভর করে শেখ হাসিনা সরকার 1 আগস্টে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে ব্যানও লাগিয়ে দিয়েছে। দেশের যেই অ্যান্টি টেরর ল আছে সেটি মোতাবেক হাসিনা সরকার বলতে চাইছেন অপোজিশন পার্টিরা ছাত্রদেরকে ব্যবহার করে আমাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে, কিন্তু এর বিপরীতে ছাত্ররা বলতে চাইছেন অপোজিশন পার্টির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, বরং আমাদের নিজেরও একটি স্বাধীন সংগঠন আছে, নিজেরও একটি আসল উদ্দেশ্য আছে। তো সেই জন্য এটিকে অ্যান্টি ন্যাশনাল টেরোরিস্ট বা অপোজিশন পার্টির সঙ্গে জুড়ে দিয়ে মেন ইস্যু থেকে ভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা রাখছি এই রিপোর্টটুকু আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো সেই জন্য আপনি অপেক্ষা করুন আমাদের দ্বিতীয় এপিসোডের জন্য। আর হ্যাঁ, সেই সঙ্গে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে করে এটি শুধু আপনি নয় বরং সহস্র মানুষ যেন দেখতে পায়। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।